প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আমাদের এই প্রিয় স্বদেশে পার্বত্য অঞ্চল সহ একটা এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ে তোলবার ষড়যন্ত্র অনেক দূর এগিয়ে গেছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। অবাক করা ব্যাপার হলো, গেল 2 দশক ধরে, প্রায় 20 বছর ধরে এদেশের আলেম সমাজ প্রতিনিয়ত যে কথা বলে আসছিলেন, অনেক সময় আমরা মনে করছি হুজুররা কত কিছুই তো বলে, হুজুররা মাথা মোটা, আমরা একটা খারাপ কথা হুজুরদের শুনে দিছি। কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সেই একই কথা প্রতিধ্বনিত হলো। আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম যেগুলো আশঙ্কা করেন, একটু পরে হলেও সেটা দেশের মানুষ বুঝতে সক্ষম হন। আমাদের এই দেশ নিয়ে অনেক বেশি আগ্রহ পশ্চিমা পৃথিবীর এমন এমন ব্যক্তিবর্গ এই দেশে আসেন যাদেরকে সরকার দাওয়াত দিয়েও আনতে পারে না। সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তি পর্যায়ে বা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ের, বেসরকারি পর্যায়ে তো দূরের কথা, এরকম ব্যক্তিবর্গ এই দেশে নিয়ম করে আসেন। এদেশের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি উদ্বোধনের জন্য বড় নোবেল বিজয়ীরা এদেশে আসছেন। অন্য কোনো প্রোগ্রামে তাদেরকে আনা যায়নি। ইউরোপ থেকে, আমেরিকা থেকে প্রভাবশালী ব্যক্তিবর্গ আসছে, নর্মালি তাদেরকে আনা যায় না, কিন্তু তারা স্ব-উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে আসছে। কারণ কি? আমাদের দেশ, এদেশের মাটির নিচে তেল নাই, এদেশে স্বর্ণের খনি নাই। আপনার কঙ্গোতে এবং ওই সমস্ত এলাকাগুলোতে, আফ্রিকার বিভিন্ন দেশে, সেখানে খনিজ সম্পদ আছে, সেখানে শান্তিরক্ষা মিশনের নামে সেগুলো লুট করার যে প্রচেষ্টা তাদের আছে, ওপেন সিক্রেট আমরা সবাই জানি। শান্তিরক্ষার নামে মাস্তান ভাড়া করে নিয়ে মাস্তানি করে আর সেখান থেকে সেগুলো লুট করা যায়। কিন্তু এদেশে তো সেগুলো নাই। এদেশের প্রতি এত আগ্রহ কেন তাদের? কারণ এদেশে তাদের একটা বড় এজেন্ডা আছে। তারা এই এজেন্ডা বাস্তবায়ন করেছে পূর্ব তিমুরে। মাননীয় প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের কথাটা আলাদা করে বলেছেন। প্রধানমন্ত্রীর জায়গা থেকে আঁচ করতে পেরে বলেছেন, নিশ্চয়ই তার কাছে এই বিষয়গুলো খোলাসা পরিষ্কার। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে আপনারা জানেন যে এরাই একদিন 2 দিনে না, দীর্ঘদিনের পরিকল্পনা করে আস্তে 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 সেখানে একটা খ্রিস্টান অঞ্চল গড়ে তুলেছে। এবং যে ভয়াবহ দাঙ্গা, রক্তক্ষয়ী সংঘর্ষ, খুনাখুনি মুসলিম খ্রিস্টানদের মধ্যে হয়েছে খ্রিস্টানে, সেটা আমরা ভুলে যাইনি, এখন বেশি দিন আগের কথা না। এবং দক্ষিণ সুদানে একই কাজ করেছে। আমাদের এই প্রিয় স্বদেশেও একই কাজ তারা করতে যাচ্ছে। এই যে কুকি চীনের কথা শুনেন, আমরা অনেকে ধারণা রাখি না এরা কারা, এদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে তারা কি করে না করে। গত 8-10 দিনের মধ্যে আমি একবার পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম, যাওয়ার সুযোগ হয়েছে। তো পার্বত্য অঞ্চলে কিছু এলাকা দেখে ঘুরে কিছু অবজার্ভ করা, এমনি একটু সময় কাটানো ফ্যামিলি সহ চেষ্টা করেছিলাম। কিছু জিনিস আমার পর্যালোচনায়, আমার পর্যবেক্ষণে কিছু জিনিস পরিষ্কার হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কি চলছে সেখানে, কেন আলেম ওলামারা বিদেশি এনজিওগুলোকে সন্দেহের চোখে দেখে। এখন আমরা গত বেশ অনেক বছর ধরে দেখছি সরকার সবসময় বিদেশি এনজিওগুলোর ব্যাপারে অনেক বেশি সতর্ক। এই বিদেশি এনজিওগুলো তারা কি করে দেশে এসে, তাদের অবদানটা কি? এই দেশকে উন্নত করার পেছনে মূল ভূমিকা যেটা রেখেছে সেটা হলো গার্মেন্ট শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স। এর বাইরে বিভিন্ন বিশ্বের বড় বড় সংস্থাগুলো, তাদের লোন, তাদের ঋণ, তাদের অনেক অবদান আছে, সেগুলো অনস্বীকার্য। কিন্তু এই যে এনজিওগুলো বিলিয়ন ডলার তারা বাহির থেকে আনছে এই দেশে, কি করে তারা? তাদের কাজগুলো কি? তাদের কাজগুলোর ভিতরে অনেক কাজ তারা করে। মোটা দাগে আমি কয়েকটা আপনাদেরকে দেখাতে চাই। এর ভিতরে একটা হলো তারা প্রচুর পরিমাণে ক্ষুদ্র ঋণ দেয়। তাদের এদেশের কিছু সোল এজেন্ট আছে, এরা এদেশে তাদের বিভিন্ন এজেন্ডা, তাদের বিভিন্ন টার্গেট এটা বাস্তবায়নের জন্য কাজ করে। এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটলে আপনি তাদের ওয়েবসাইটগুলোতেই তথ্যপত্র পাবেন যে কি পরিমাণ বিলিয়ন ডলার তারা বরাদ্দ পায় এই কাজগুলো করবার জন্য। এই বিদেশি এনজিও এবং তাদের মদতপুষ্ট এদেশীয় যে দালালরা, যারা মীর জাফরের ভূমিকা পালন করছে আজ আমাদের প্রিয় স্বদেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং এটা যদুমধুর কথা বলে আপনি উড়াই দিতে পারতেন,
এটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ জায়গার কথা। তো তাদের মৌলিক কাজগুলোর ভিতরে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এনজিওগুলো দেখবেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের মধ্যে অনেক ধরনের সচেতনতামূলক কাজ করে। তাদের ভাষায় সচেতনতামূলক কাজ। এই সচেতনতামূলক কাজের ভিতরে একটা হলো যে তাদের একটা বড় প্রচেষ্টা হলো যে মেয়েদের এবং ছেলেদেরও, ছোট বাচ্চাদের বিশেষ করে তারা টার্গেট করে তাদের বিভিন্ন লাজ লজ্জা ভেঙে দেয়। মানুষ তার অস্তিত্ব এবং স্বকীয়তা টিকে থাকে সংস্কৃতি, ধর্ম, এই সমস্ত বিষয় দ্বারা। এ অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের এই অঞ্চলের একটা সংস্কৃতি আছে। আবার এ অঞ্চলের মানুষের প্রত্যেক ধর্মের মানুষের যার যার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন, সেটাও আলাদা আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখি, আমাদের নিজস্বতা। এটা যখন হারিয়ে যায়, মানুষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, এগুলো যখন মানুষ থেকে হারিয়ে যায়, তখন মানুষ নিজের অজান্তে আরেকজনের গোলামে পরিণত হয়, কোনো না কোনো সংস্কৃতি সে ধারণ করে। আপনারা দেখবেন যে গত কয়েক দশকে আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতির বাম্পার ফলন হয়েছে। টেলিভিশনগুলো খুলবেন, দেখবেন যে সমস্ত নাটক, সমস্ত সিনেমার মূল এবং নির্যাস একটাই, মূল কথা একটাই, সেটা হলো ঘুরে ফিরে তথাকথিত প্রেম। এর বাইরে কিছু আছে? ছোট থাকতে টেলিভিশন তো আমরাও দেখেছি, নাটক সিনেমা তো আমরাও দেখেছি, মাদ্রাসা যখন পড়ি ফাঁকি ঝুঁকি দিয়ে আমরাও তো টেলিভিশন দেখার চেষ্টা করেছি। তখনকার নাটক আর এখনকার নাটকের যে বর্ণনা, যে বিবরণ, দিনভর সেগুলো নিয়ে ফিচার লেখা হয় পত্রিকায়, পত্রিকার পাতা পাতা সেগুলোর বিবরণ আসে, সেগুলোর পর্যালোচনা আসে। এগুলোর মধ্যে পার্থক্য কি? দিনের আলোর মতো পরিষ্কার যে এখন মূলত যা দেখানো হয় তার সব কিছুর মূল ফোকাস হলো একটা জায়গায়, যে সমাজে মানুষের স্বভাবজাত লাজ লজ্জা যেন উঠে যায়। অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, এটা যেন খুব স্বাভাবিক মনে করে মানুষ। এদেশের সংবিধানে যেটা অবৈধ, এদেশের সকল ধর্মের মানুষ যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটাকে অবৈধ মনে করে, পাপ মনে করে, ওই পাপ বোধ, ওই অপরাধ বোধ, ওই অবৈধ হওয়ার বোধটুকু যেন উঠে যায় মানুষের চিন্তা থেকে। সমস্ত নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস সবকিছুতে দেখবেন সেটার একরকমের প্রচেষ্টা চলে। এগুলো কিন্তু বাই প্ল্যান, পরিকল্পনা মাফিক, মানুষের মধ্য থেকে এই লাজ লজ্জা তুলে দেওয়া। একটা সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, বৈধ স্বামী স্ত্রী, বিবাহিত স্বামী স্ত্রী, এই পরিচয়টাও প্রথম প্রথম মানুষ দিতে একটু জড়তা বোধ করত, বিশেষ করে গ্রামাঞ্চলে, এমনকি শহরেও ছিল, যে আপনার সাথে উনি কে, অথবা আপনি বিয়ে করেছেন কিনা, একটু লাজুকতার সাথে উত্তর দিত, তাই না? আর এখন বিয়ে তো দূর কি বাত, এখন বুক ফুলিয়ে গর্ব করে বেহায়া এবং নির্লজ্জের মতো বিএফ জিএফ এর পরিচয় দেয় মানুষ। এই জিনিসটা কি একদিনে হয়েছে? হুজুররা কিন্তু বহুদিন আপনাদেরকে বলছে, আপনারা পাত্তা দেন নাই, কানে নেন নাই। এখন নিজের ছেলেটা যখন কোন একটা মেয়ের সাথে হারাম এবং অবৈধ সম্পর্ক করে বাপমা তুই চলে যা, এবার চোখের পানি টপ টপ করে ফেলেন আর এসে বলেন হুজুর কোনো তাবিজ কবজ দিলে একটু ফিরে আসার সুযোগ আছে। হ্যাঁ, নিজের মেয়েটা যখন ওই লিটনের হাত ধরে চলে যায় আরেক জায়গায়, এবার এসে বলেন হুজুর একটু কোনো দোয়া দোয়া শিখাই দেন যে মেয়েটা একটু চলে আসবে। কিন্তু সারা জীবন হুজুরদেরকে বলছেন মৌলবীদের মাথা নষ্ট আছে, এরা বেশি বাড়াবাড়ি করে, সব কিছু নিয়ে এরা তেনা পেঁচা করে, শুধু ফতোয়াবাজি করে, এদের আর কোনো কাজ কাম নাই, খাইয়া দেয়। হুজুররা বহু সাবধান করছে আপনাকে, নিজে গর্তে পড়ার আগ পর্যন্ত আমরা টের পাই না, আমাদের হোঁশ ফিরে আসে না।